প্রচন্ড অপ্রতিভ আর কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে তোরা। তার সামনেই দাঁড়িয়ে তারই ডিপার্টমেন্টের স্যার, যার শার্টে সস ফেলে বেশ অনেকখানি স্থান জুড়ে দাগ করে ফেলেছে। ভীতু দৃষ্টিতে তোরা তাকালো মাহিদ স্যারের দিকে। আমতা আমতা করে বলল, স্যার আপনি, মানে আমি এসব ইচ্ছে করে করিনি। আই অ্যাম, ইটস ওকে, ডোন্ট প্যানিক। খুব সাবলীল স্বরের ভঙ্গিমা বজায় রেখেই উত্তর দিল মাহিদ। তোরা বিমূঢ় হয়ে তাকালো মাহিদের চেহারায়। না, কোনো রাগ বা বিরক্তির ছাপ নেই। এত বড় কাণ্ড করে ফেললো, অথচ লোকটা একটুও রাগ করলো না। স্যার আমি সত্যি খুব দুঃখিত, আমার সাবধানে চলা উচিত ছিল, আমার জন্যই আপনার পোশাকটা নষ্ট হয়ে গেল। না না, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, তুমি তো আর ইচ্ছে করে করনি, সো ইটস অল রাইট। এই ব্যাপারটাকে মাহিদ স্যার এত সহজভাবে নিবেন তোরা ভাবতেও পারেনি। তোরার মনে হলো লোকটা ভীষণ ভালো। এই জায়গায় ওই জল্লাদটা থাকলে নিশ্চয় এতক্ষণে পুরো ভার্সিটি মাথায় তুলতো ডিসগাস্টিং বলে। স্যার আপনার শার্টটা পরিষ্কার করা উচিত, এভাবে বেশিক্ষণ থাকলে আর দাগটা উঠবে না। তোরা একটা টিস্যু মাহিদের সামনে ধরে বলল। মাহিদ বরাবরের মতোই স্বাভাবিকভাবে তোরার হাত থেকে টিস্যুটা নিয়ে স্মিত হেসে ধন্যবাদ জানিয়ে পিছু ফিরে হাঁটা ধরলো ডিপার্টমেন্টের বিল্ডিং এর দিকে। কিরে, আমি কখন থেকে অপেক্ষা করছি, আর তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস? পেছন থেকে ফারিহার কথা শুনে তোরা ওর দিকে ফিরে বলো, আর বলো না, অকাজ করে ফেলেছি একটা। ফার্স্ট অফ অল তোর এই তুমি তুমি মার্কা ফর্মালিটি বাদ দে, তারপর বল কি হয়েছে। আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে বেরোচ্ছিলামই, তখনই হুট করে মাহিদ স্যার সামনে আসলে ওনার সাথে ধাক্কা লেগে সব সস ওনার শার্টে লেগে গেছে। কি, মাহিদ স্যার? হ্যাঁ, কিছু বললো তোকে, বকেছে নাকি? আরে না না, উনি তো স্বাভাবিকভাবে হেসে বলে চলে গেল, কিন্তু আমারই খারাপ লাগছে, বেচারা সাদা শার্টটাতে দাগ বসিয়ে ফেলেছি। তোরা মুখটা ছোট করে অপরাধীর ন্যায় বলল। ফারিহা এগিয়ে এসে ওর এক গাল টিপে বলল, ওলে বাবুলে, থাক, এত গিল্টিনেস দেখাতে হবে না, যা হবার তো হয়েই গেছে, তুই বরং স্যারের সাথে দেখা করে আরেকবার সরি বলে দিস। তোরা তাও অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোরা এই সমস্ত আচ্ছা টাচ্ছা বাদ দে তো, আমার ক্ষুধা পেয়েছে। একবার তো মাহিদ স্যারের ওপরেই পড়লো খাবার, এবার আমার পেটে না পড়লে আমি পাগল হয়ে যাব। বলেই তুরাকে টেনে নিয়ে ক্যান্টিনের ভেতরে নিয়ে যাই ফারিয়া। খাবার খেয়ে ব্রেক শেষ হলে আরো দুটো ক্লাস করে 12টার দিকে বের হয় ভার্সিটি থেকে। ফারিয়া আর সাদমানকে বিদায় জানিয়ে তোরা বাড়ির দিকে হাঁটা ধরলো। আজ বাড়ি থেকে পাঠানো গাড়ি আর ওই বজ্জাত লোক কোনোটাই নেই, তাই আজ ইচ্ছে মতো ঘুরবে। তোরা আনমনেই হেঁটে এসেছে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো বাস আসার নাম নেই। অপেক্ষার কাটা 20 মিনিট পেরোতেই একটা বাসের দেখা পেল। বাসটা এসে থামতেই তুরা কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে এগিয়ে গেল। এভাবে একা লোকাল বাসে ওঠার অভিজ্ঞতা তার নেই। সিঁড়িটাও কেমন যেন উঁচু, হাত ফসকে পড়লেই শেষ। তুরা মনে সাহস জুগিয়ে বাসের দিকে এগিয়ে গিয়ে হ্যান্ডেলটা শক্ত করে ধরে উঠতে গেলে হাতের বন্ধনটা আগলা হয়ে পড়ে যেতে নিলেই বাসের ভেতর থেকে একটা হাত চেপে ধরে তুরার হাত। এক টানে তুরাকে বাসের ভেতরে টেনে নিতেই বাসটা আবারও চলা শুরু করলো। তুরা দরজার সাথে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সামনে তাকিয়ে দেখলো একটা হালকা পাতলা গড়নের অল্প বয়স্ক ছেলে, পরনে একটা প্যান্ট আর জার্সির মতো টি শার্ট, গলায় কিসব চেন ও ঝুলানো। একটা হ্যাংলা মার্কা হাসি দিল তুরার দিকে তাকিয়েই। এতে তুরার ভীষণ অস্বস্তি হলেও ছেলেটা যেহেতু ওকে সাহায্য করেছে, সেই সুবাদে ওই সামান্য হেসে দাঁড়ালো। বাস ভর্তি লোকজন, একটা সিটও ফাঁকা নেই। অগত্যা তুরাকেই দাঁড়িয়েই থাকতে হলো। তুরা দাঁড়িয়ে থাকলেও তার একদম পেছনে দাঁড়িয়ে সেই হ্যাংলা মার্কা ছেলেটা। একটু পর পরই বাসের ঝাঁকুনিতে গায়ের মধ্যে ঢলে পড়ছে বারবার। এটা যে ইচ্ছে করেই করছে ছেলেটা তোরা বেশ ভালো মতোই বুঝতে পারছে, কিন্তু এগিয়ে যাবে বা কোথায়? আশেপাশে লোকজন দিয়ে টইটম্বুর বাসটা এক চিলতে পরিমাণ জায়গা ফাঁকা রাখেনি। তবুও তোরা চেষ্টা করে এগিয়ে এসে দাঁড়ালো। অনেকখানি এসে গেছে,
আর কিছুক্ষণের মধ্যেই সামনের তোরার স্টপেজ। একটুকু পার হলেই বাস এসে, কিন্তু তোরার অস্বস্তি বাড়িয়ে ছেলেটা আবারও এগিয়ে এলো। তোরা মনে মনে দোয়া করছে যাতে করে রাস্তাটুকু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ছেলেটা আরেকটু এগিয়ে এসে দাঁড়ালেই বাস জোরে সোরে ব্রেক কষলে থামলো। আর এটার সুযোগ নিয়েই বখাটে ছেলেটা আবারও তোরার গায়ে হেলে পড়তে আসলেই তোরা কোনোই দিয়ে এক গোতা দিয়ে ফেলে দিল ছেলেটাকে। ভরা বাসে লোকজনের গায়ের ওপরে গিয়ে ছেলেটা পড়তেই গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। আর তোরাও এই সুযোগে ভিড় ঠেলে বাস থেকে নেমে এসে দাঁড়ালো। নামার কিছুক্ষণের মধ্যেই বাসটা আবারও চলা শুরু করলো। তোরা যেন এবার হাঁপ ছেড়ে বাঁচল। উফ, এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল মানুষের ভিড় আর অস্বস্তিতে। এবার যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আবারও হাসি হাসি মুখ করে এগিয়ে যেতে লাগলো সে। বাস স্টপ থেকে 2 মিনিট হাঁটলেই বাড়ি, তাই নিশ্চিন্ত হয়ে হাঁটতে নিলেই হুট করে ছোট্ট একটা বিড়াল ছানা এসে পড়লো তোরার পায়ের কাছে। একেবারে বাচ্চা একটা বিড়াল, সাদা গায়ে, মাথার কাছে লালচে ছোপ ছোপ দাগ। ভীষণ মিষ্টি দেখতে বিড়ালটাকে কোলে তুলে নিল তোরা। মাথায় আদর করে হাত বুলিয়ে দিতেই আহ্লাদি হয়ে বাচ্চাটাও মিউ মিউ করে উঠল। ইস, কি কিউট বাচ্চাটা! উচ্ছ্বাসিত হয়ে বলল তোরা। বিড়ালটাকে কোলে নিয়েই এদিকে ওদিকে তাকালো। এত ছোট বাচ্চা বিড়ালটা এখানে কোথা থেকে এলো? এখানে দুইটাই বাড়ি, রাস্তার ডান পাশেরটা তাদের আর অপর পাশেরটা প্রতিবেশী লোকেদের। ওদের ব্যাপারে তেমন কিছুই জানে না তোরা। ছোট থেকে বিড়াল ভীষণ পছন্দের তোরা, নিজের বাড়িতে থাকতেও কতগুলো পুষত। বিড়ালের বাচ্চাটাকে পেয়ে সাত পাঁচ না ভেবেই ওটাকে কোলে করেই বাড়িতে এসে গেল তোরা। বাড়ির ফটক পেরিয়ে ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়েই তোরা সোজা সিঁড়ি বেয়ে উঠতে নিলেই পেছন থেকে রাইমার ডাকে পা থামিয়ে দাঁড়ালো। কি রে তোরা, তোর হাতে ওইটা কি? তোরা ঘুরে দাঁড়াতেই দেখলো টেবিলে মিনু, রুবি আর আমেনা খাতুন খেতে বসেছে। রাইমা পাশের সোফাতে ফোন হাতে বসেই প্রশ্নটা করেছে। তোরা এবার সবার মুখের দিকে একবার করে তাকালো। রাইমার কথা শুনে উপস্থিত সকলেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো তোরার দিকে। তোরার হাতের বিড়ালটা দেখে মিনু মুখ কুঁচকে বলল, হে মা, সিসি বউ, এটাকে তুমি কোথা থেকে ধরে আনলা? আবার কোলেও করে রেখেছো? ফুপুর কথা শুনে তোরা মুখটা আরো ছোট করে ফেললো, কাচুমাচু মুখ করে বলল, এটাকে আমি ওই মোড়ের কাছেই পেয়েছি, রাস্তায় আমার পায়ের কাছে এসে কাঁদছিল, তাই আনলাম। ওমা, বিড়াল ছানা আবার কেঁদেছে? আর কাঁদলেই তুমি এসব পশু পাখি তুলে বাড়িতে নিয়ে আসবা? মিনু ফুপু বেশ বিরক্ত নিয়েই বলল কথাগুলো। তোরা ফুপুর হাবভাব দেখেই স্পষ্ট বুঝতে পারছে তার বিড়াল একেবারেই পছন্দ না। তোরা এবার এগিয়ে গিয়ে রুবির কাছে দাঁড়িয়ে বলল, আমি এটাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, ওকে দেখে আমার ভীষণ মায়া হয়েছে। আমি কি ওকে এই বাড়িতে রাখতে পারবো না মা? একদম ধিমি স্বরে মুখটা ছোট করে বলল তোরা। রুবি কোনো উত্তর করার আগেই আবারও বলল তোরা, আমি কথা দিচ্ছি ও কাউকে বিরক্ত করবে না, সব সময় আমার কাছেই ঘরের এক কোনায় রেখে দেব। তবুও রাখি না মা, আমার বিড়াল খুব ভালো লাগে। বলেই শুকনো মুখ করে দাঁড়িয়ে থাকলো। রুবি খাতুন তোরার এমন অসহায় করা মুখ দেখে হালকা কেশে বলল, দেখো, তুমি যখন এত করেই বলছো, আমি অনুমতি দিতে পারি, তবে বাকিরা যদি অমত করে তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। রুবির কথা শেষ করার আগেই তোরা হড়বড়িয়ে বলল, আর কারোর অমত হবে না মা, বাবাকে আমি সামলে নেব, রাইমা আপুও কিছু বলবে না। আর দিদুন, বলেই আমিনা খাতুনের কাছে গিয়ে বাচ্চাদের মতো করে বলল, ও দিদুন, তুমিও আপত্তি করবে না বলো? দেখো না, ও কত ছোট, একদম বাচ্চা, ও কাউকে জ্বালাবে না। তুমি মাকে বলো না তোমার কোনো আপত্তি নেই। তোরার এমন গড়গড় করে বলা কথায় আমিনা খাতুন কি বলবে ভেবে না পেয়ে রুবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমারও আপত্তি নেই, তবে দেখো কাউকে হাসড়ে টাসড়ে না দেয়। ও আমি দেখে নেব দিদুন, ও কাউকে খামচি দিবে না। তুই না হয় ওকে দেখে নিলি, কিন্তু তোর উনিকে কে দেখবে? রাইমার কথায় তোরা বিব্রত হয়ে বলে, মানে? মানে আহানের বিড়ালের লোমে অ্যালার্জি আছে, ও বিড়াল এক প্রকার সহ্যই করতে পারে না,
ও যদি দেখে বিড়াল এনেছিস তাহলে আর নিস্তার নেই। রাইমার কথায় তুরার মুখয়াব যেন ভীষণ অসহায়ত্ব ধারণ করলো। সবাইকে তো মানিয়ে নিল সে, এবার কি করবে? আগে তো জানতো জল্লাদ লোকটার শুধু তাকে নিয়েই যত সমস্যা, এখন তো দেখছে এই বিড়ালটাকেও তার শত্রু। এখন কি হবে? এসব লোমশ জিনিস আমারও পছন্দ না। এরা কখন কি খামছে দেয় হাসড়ে দেয় ঠিক নেই, বাড়ি ঘরও নোংরা করবে। মিনু ফুপুর কথায় তোরা কাঁদো কাঁদো মুখ করে বলল, ও কাউকে জ্বালাবে না ফুপু আম্মা, আমি দেখে রাখবো, আর ওনার আশেপাশেও যেতে দেব না। তবুও রাখি না প্লিজ, আর কখনো কোনো অনুরোধ করব না, এটাকে রাখতে দিন না। তোরার এমন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলা কথা দেখে মিনু রুবির দিকে তাকিয়ে বলল, খুঁজে একটা বউ এনেছিস রে রুবি, কিছুই বলা যায় না। এমন চেহারা করলো যেন আমরাই ওর 7 রাজার ধন কেড়ে নিতে চেয়েছি। ওর চেহারা দেখে নিজেকেই এখন অপরাধী মনে হচ্ছে। বলেই আবারও তোরার দিকে ফিরে বলল, হয়েছে, এবার ন্যাকা কান্নাটা থামিয়ে ওটাকে একটা জায়গায় রেখে হাত মুখ ধুয়ে আসো। সেই সকালে বেরিয়েছো, এখনো তো খাবার নাম নেই। তোরার এমন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কথা বলা দেখে মিনু রুবির দিকে তাকিয়ে বলল, খুঁজে একটা বউ এনেছিস রুবি, কিছুই বলা যায় না বাবা। এমন চেহারা করলো যেন আমরাই ওর 7 রাজার ধন কেড়ে নিতে চেয়েছি। ওর চেহারা দেখে নিজেকেই এখন অপরাধী মনে হচ্ছে। বলেই আবারও তুরার দিকে ফিরে বলল, হয়েছে, এবার ন্যাকা কান্নাটা থামিয়ে ওটাকে একটা জায়গায় রেখে হাত মুখ ধুয়ে আসো। সেই সকালে বেরিয়েছো, এখনো তো খাবার নামও নেই, আবার বিড়াল ছানা পালবে। তুমি তো নিজেই একটা বাচ্চা। মিনু ফুপুর ধমকে তোরা মিনমিনিয়ে বলল, কিন্তু উনি যদি, তোমার উনিকেও আমরা বুঝে নেব। এখন এমন মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শিগগিরই ফ্রেশ হয়ে আসো তো। তুরা ফুপুর কথা শুনে ওপরে চুপ থাকলেও ভেতরে ভেতরে তার আনন্দে লুঙ্গি ডান্স করতে ইচ্ছে করছে। ফুপু মানুষটা একটু কড়াভাষী হলেও ভীষণ ভালো। তোরা তো পারছে না জড়িয়ে ধরে দুটো চুমু দিতে। ভেতরের ইচ্ছে ভেতরেই দমিয়ে রেখে শান্তভাবে উপরে উঠে ঘরে এলো। ঘরে আসতেই ব্যাগটা নামিয়ে বিড়ালটাকে হাতে নিয়েই উড়াধরা লাফানো শুরু করলো। তার আনন্দ ধরে কে এবার। আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে বারান্দার দিকে যেতেই মুখটা চুপসে গেল। জল্লাদটা আসছে, এবার না জানি কি রকম হম্বিতম্বি শুরু করবে। লোকটা একেবারে অসহ্যকর, সব জিনিসেই জল্লাদপনা। কালো রঙের শার্টের হাতটা কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা, হাতের ব্যাগটা ঝুলিয়ে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরেই ঢুকছে আহান। হঠাৎই পেছন থেকে আসা ডাকটা শুনে থমকে দাঁড়ালো আহান। পেছনে ঘুরে মাঝবয়সী মোটাসোটা একটা মহিলাকে দেখে সালাম দিল আহান। ভদ্র মহিলা সালামের উত্তর দিয়েই এগিয়ে আসলো। বারান্দা থেকে তোরা এইসব দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছে। নিজে খানিকটা সরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করলো। তোমার সাথে একটা কথা ছিল বাবা। মহিলার কথায় আহান স্বভাব সুলভ ভদ্রতা বজায় রেখেই বলল, জি বলুন বাবা। তুমি তো জানোই আমার ছোট ছেলেটার বিড়াল পোষার ভীষণ শখ। আছে ওর একটা বিড়াল, এই তো 1 মাস আগেই দুটো বাচ্চা হয়েছে বিড়ালটার, কিন্তু সকাল থেকেই একটা বাচ্চা খুঁজে পাচ্ছি না। আশেপাশে সব জায়গায় দেখলাম, তোমাদের বাড়িতে কি গিয়েছে বিড়ালের বাচ্চাটা? আহান পুরো কথাটা শুনে খুব সাবলীল ভাবেই বলল, না তো আন্টি, আমাদের বাড়িতে তো কোনো বিড়াল আসেনি, আর আসলেও তো মা অথবা আপি ফিরিয়ে দিয়ে আসতো। আর আমার ক্যাটসে অ্যালার্জি, এ কারণে বাড়িতে কেউ বিড়াল রাখে না। ভদ্র মহিলা আশানুরূপ উত্তর না পেয়ে মুখটা চুপসে গেলেও আগের নমনীয়তা বজায় রেখেই বলল, আচ্ছা ঠিক আছে, ছেলেটা আমার খুব কান্নাকাটি করছে, এই জন্যই তো বাধ্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। তুমি দেখলে একটু জানিও বাবা। আহান মহিলার সাথে খানিকক্ষণ বাক্য বিনিময় করেই বিদায় জানিয়ে আবারও বাড়ির ভেতরে হাঁটা ধরল। পুরোটা কথা শুনেই তোরার চোখটা কপালে উঠে গেল। তার মানে বিড়ালটা ওই মহিলার বাচ্চার, এখন এটা তাকে ফিরিয়ে দিতে হবে। কোলে থাকা বিড়ালটার দিকে একবার তাকালো তোরা, কি সুন্দর গুটিসুটি মেরেই শুয়ে আছে তার কোলেই। না, সে কিছুতেই এটা ফিরিয়ে দেবে না। তাহলে এখন কি করবে? ওই লোকটা দেখলেই তো বলে দেবে
এটাকে লুকাতে হবে। যা ভাবা তাই কাজ। তোরা বিড়ালটাকে হাতে নিয়েই এদিকে ওদিকে ছোটা শুরু করলো। বাথরুমের ভেতরে? না, সেখানে তো এক্ষুনি এসে যাবে। তাহলে কোথায়? বারান্দায়? না, সেখানে রাখলেও তো দেখে ফেলবে। কোথায় রাখা যায়? এদিকে ওদিকে ছুটে কোনো রাস্তা না পেয়েই বিড়াল শুদ্ধ খাটের নিচে ঢুকে পড়ল তোরা। এখন এটাই একমাত্র জায়গা লুকানোর। আহান গটগট করে ঘরে ঢুকেই হাতের ব্যাগটা টেবিলে রাখলো। ঘড়িটা খুলে রেখে শার্টের বোতামটা খুলতে খুলতেই খাটের উপরে বসলো। আজ ভীষণ ক্লান্ত সে। দীর্ঘক্ষণ ধরে পেপার চেক করায় মাথাটাও কেমন যেন ধরে আসে। আপাতত গোসল করা প্রয়োজন। খাট থেকে উঠতে নিলেই পায়ের সাথে কিছু একটা বাঁধলেই নিচে তাকায় আহান। নীল রঙের ওড়নার একটা অংশ বেরিয়ে আসে খাটের নিচ থেকে। এই ওড়নাটা এখানে আসলো কি করে? তার যতটুকু মনে আছে এই ওড়নাটাই আজ মেয়েটা পরেছিল, কিন্তু এটা খাটের নিচে কি করে আসলো? কি একটা মনে হতেই আহান খাট থেকে নেমে ওড়নাটা ধরে টান দিল, কিন্তু পুরোপুরি না বের হওয়ায় আবারও টান দিতেই খাটের নিচ থেকে শুনতে পেল, এই জল্লাদটা আমার ওড়নাটা কেন টানছে? আজব। পরিচিত কণ্ঠস্বর শুনেই আহানের কপালে ভীষণ কৌতূহলীর ভাঁজ পড়ল। হাঁটু মুড়ে বসে খাটের নিচে তাকাতেই দেখল তোরা খাটের নিচেই এক কোণার উপর হয়ে রয়েছে। তুমি খাটের নিচে কি করছো তুমি? হোয়াট ইজ দিস? খাটের নিচে কি করছো তুমি? অপ্রত্যাশিত ঘটনায় অবাক হয়ে আহান কিঞ্চিত জোরেই বলে তোরাকে, কিন্তু তোরা কোনো নড়াচড়া না করে চুপচাপ রসগোল্লার মতো চোখ করে চেয়ে আসে আহানের দিকে। তোরার কোনো ভুরুক্ষেপ না দেখেই আহান আবারও চেঁচিয়ে ওঠে, হ্যাভ ইউ গন ম্যাড? সমস্যা কি তোমার মেয়ে? আমার কোনো সমস্যা নেই। তোরা এবার মিনমিনিয়ে উত্তর দিল, সমস্যা নেই তো তুমি খাটের নিচে কি করছো? বেরিয়ে আসো বলছি, না তো মেরে ঠ্যাং খোড়া করে দেব। গম গম আওয়াজে ধমক দিল আহান। আহানের এমন রণচণ্ডী রাগী চেহারা দেখে তোরা আর পাকনামি করার সাহস পেল না। চুপচাপ সুরসুর করে বেরিয়ে এলো। একে তো কাজের চাপে মাথাটা ধরেছিল, তার উপরে বাড়িতে আসতে না আসতেই এই মেয়ের এমন গন্ডগোল করা কাণ্ডে আহানের মেজাজটা যেন তরতর করে বিগড়ে গেল। খাটের নিচে কি করছিলে তুমি? নিজেকে কিছুটা শান্ত করে স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো আহান। তোরা এবার ঘাড় উঁচিয়ে তাকালো আহানের দিকে। ওর এমন রাগে গম্ভীর আর স্থির চেহারা দেখে আর ঘাটার সাহস পেল না, কিন্তু কি উত্তর করবে সেটাও ভেবে পাচ্ছে না। তোরার এমন চুপ করে থাকা দেখে আহান আর নিজেকে শান্ত রাখতে পারল না। তোরার দিকে তেড়ে এগিয়ে গিয়ে চাপা ধমকে বলল, সমস্যা কি তোমার? সব সময় একটা না একটা ব্লান্ডার করাই লাগে। ওখানে কেন ঢুকেছো তুমি? আহানের এসব ধমক ধমকানিতে তোরার নিকট নিছকই স্বাভাবিক হলেও আজ বেশ রূঢ় ভাবে বলছে আহান, না হয় একটু খাটের নিচেই গিয়েছিল, তার জন্য এভাবে বকলো? হুট করে তোরার নরম মনটাতে ভীষণ আঘাত লাগলো। তার সাথে কখনো ধমকে কথা বলেনি তার বাবা। বাবার মৃত্যুর পর চাচা চাচি খারাপ ব্যবহারে অতিষ্ঠ হলেও এই বাড়িতে আসার পর পুরনো আদর যেন ফিরে পেয়েছে। এখন আহানের এইভাবে ধমকানিতেও তার বাঁধ যেন চুরমার হয়ে গেল। আচানক চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তোরার না চাইতেও। তোরার এইভাবে কেঁদে ফেলায় আহানের সমস্ত রাগ সরে তার বদলে হতভম্ব হয়ে গেল। এভাবে আকস্মিক কেঁদে দেবে এটা আহান ভাবতে পারেনি। হুট করে মেজাজটা এত খারাপ কেন হলো এটা তারও বোধগম্য হলো না। এখন মেয়েটার কান্না দেখে তার ভালো লাগছে না। ভীষণ অপ্রস্তুত বোধ করলো আহান। দ্বিধা বোধে বোধ হলো ভেতরটা, কিন্তু তোরার কান্না তার চেয়েও প্রখর বেদনা দিল তার ভেতরে। মাঝখানের দূরত্ব আর একটু ঘুচিয়ে নিল আহান। তোরার কাছে এসে বলল, আই এম সরি, আমি এভাবে বলতে চাইনি, তুমি কেঁদো না প্লিজ, আমি আর বকবো না। তোরা জলে ভরা টৈটম্বুর দৃষ্টি নিয়েই আহানের দিকে তাকালো। আহানের এভাবে নরম কথাই যেন আরো গলে গেল। কান্নার বেগটা না চাইতেও বেড়ে গেল। আই এম সরি তো, আর বকবো না, কান্না থামাও প্লিজ। আহান খানিক এগিয়ে এসে এক হাতে তোরার গালটা মুছিয়ে দিয়ে বলল কথাটা।
আহানের সহমর্মিতা পাওয়া যেন তোরার কাছে ডুমুর ফুল দেখার মতোই দুষ্কর। এমন ছোট্ট যত্নেও তোরার আবেগে আপ্লুত হয়ে আহানের এক হাতটা জাপটে ধরল। ছোট বাচ্চার মতো আহানের হাতের সাথে মুখ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তোরার এহেন কাণ্ডে আহান ফোঁস করে একটা প্রশ্বাস ছাড়ল। মেয়েটা যে ভীষণ আহ্লাদী স্বভাবের, তাই এই কয়দিনে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সে। একটু ধমক দিলেই কেঁদে ভাসিয়ে দিবে, আবার একটু সহানুভূতি দেখালেই চুপটি করে যায়। সে যাই হোক, চুপ তো করেছে। কোনো এক অজানা কারণেই হোক, এই মেয়েটির কান্না আহানের একদমই সহ্য হয় না। এই চোখের অশ্রু অজান্তেই আহানের বুকে ভীষণ বেদনা অনুভব করায়। কিন্তু এখন ফ্রেশ হওয়াও তো দরকার। এমন ঘর্মাক্ত শরীরে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে আহানের। তোরাকে এক হাত থেকে ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়াতে যাবে, ঠিক তখনই পায়ের উপরে ছোটখাটো একটা নরম দলার উপস্থিতি অনুভব করলো আহান। ঘাড় নামিয়ে নিচে তাকাতেই প্রশস্ত কপালটাতে ভীষণ অপ্রস্তুতের ছাপ পড়ল। পায়ের উপরে সফেদ লোমে আবৃত ছোট্ট একটা বিড়ালছানা দেখে আহান হতবাক হয়ে তাকালো তোরার দিকে। এইটাই এখানে আসলো কি? হাঁচু। পুরো কথাটা শেষ করার আগেই হাসি দিল। আবারও কিছু বলতে নিতেই পরপর দুইবার হাসি দিল আহান। চোখ নাক সব লাল হয়ে গেছে। তোরা শীঘ্রই বিড়াল ছানাটাকে হাতে নিয়ে এক দৌড়ে বারান্দায় বেতের মোড়ার উপরে রেখে রুমে এসে টিস্যু বক্স নিয়ে আহানের সামনে ধরলো। আহান একটা টিস্যু নিয়ে নাক মুখ মুছেই তোরাকে বলল, এই বিড়ালটা এখানে আমার ঘরে কি করে এলো? আসলে আমি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। মুখটা ছোট করে ধিমি স্বরে বলল তোরা। রাস্তায় কুড়িয়ে পেয়েছো মানে? আর পেলেও এভাবে নিয়ে চলে এলে? আমার ঘরে এনেছো তুমি কার পারমিশন নিয়ে? আমি দিয়েছি অনুমতি। পৌর নারী কণ্ঠে আহান পিছু ফিরে তাকালো। শাড়ির কুচিটা এক হাতে ধরে এগিয়ে এলো ধীর পায়ে। আহানের সামনে দাঁড়িয়েই বলল, ওকে আমি অনুমতি দিয়েছি দাদু ভাই। দিদুন, তুমি বলছো এটা? তুমি জানো না আমার বিড়ালে অ্যালার্জি আছে? এটা আশেপাশে থাকলেও আমার হাসি হয়, আর সোজা আমার ঘরে নিয়ে এলে? শান্ত হও দাদু ভাই। তোরা এত করে বলল, তাই আর নিষেধ করতে পারিনি। আর তোরাও তো বলেছে বিড়ালটা একদম তোমাকে জ্বালাবে না, তোমার আশেপাশেও আসবে না, তাই না নাথ বউ? বলেই তোরার দিকে ঘুরলে তোরাও অপ্রস্তুত হলেও হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। আহান এক পলক তোরার দিকে ভীষণ রেশ নিয়ে তাকিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, এসেই আমার পায়ের উপরে উঠে বসেছে। বলেই চোখে মুখে ভীষণ বিরক্ত নিয়ে তোয়ালে হাতে নিল। আমেনা খাতুন এগিয়ে গিয়ে খাটের ওপরে বসে বলল, আমি নিজে তোরাকে বলেছি তুমি ওকে বকবে না এ ব্যাপারে। তোমার কোনো আপত্তি নেই তো দাদু ভাই? আমার কথা চলে কই এই বাড়িতে? সবাই তো যাকে পারছে এনে বসাচ্ছে আমার ঘরে। বলেই তুরার দিকে চোখ পাকিয়ে তাকিয়েই অশরুমে ঢুকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। আহান যেতেই তুরা কাচুমাচু করে রাখা মুখটাতে শয়তানি একটা হাসি দিয়ে ছুটে গিয়ে জাপটে ধরল দিদুনকে। দিদুন দিদুন দিদুন, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ দিদুন। বলে ঠুস করে একটা চুমু দিল দিদুনের গালে। তুমি এত ভালো, তোমার জন্যই জল্লাদ লোকটা এত সহজে মেনে নিল। না তো কোন লেভেলের হম্বিতম্বি করতো আল্লাহই জানে। তুরার আনন্দ দেখে দিদুন মুচকি হেসে উঠল। পাগলি মেয়ে, তবে যাই করো, বিড়াল তোমায় পুষতে দিয়েছি, এবার জল্লাদটাকেও পোষ মানাও। অনেক তো হয়েছে, আর কত এমন হম্বিতম্বি দেখাবো? তোমাদের যা অবস্থা, আমার আর নাতি নাতনির মুখ দেখা হবে কি না আল্লাহই জানে। দিদুনের কথায় তুরা বেশ লজ্জা পায়। উঠে দাঁড়িয়ে ধ্যাত বলেই দৌড়ে বারান্দায় চলে যায়। দিদুনও মুচকি হেসে উঠে দাঁড়ালো, মৃদু পায়ে হেঁটে প্রস্থান করলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। তুরা বসার ঘরে সবার সাথে বসেই নাস্তা খাচ্ছে। সবাই বলতে দিদুন মা রাইমা আর মিনু ফুপু। বাবা এখনো ফেরেনি অফিস থেকে, আর ওই জল্লাদটা বসেছে ল্যাপটপ নিয়ে। দুপুরে তুরা বেরিয়েছে ঘর থেকে টুনিকে নিয়ে, আর যায়নি ওই ঘরে। টুনি হলো বিড়াল ছানাটার নাম।
তোরা আর রাইমা মিলে পছন্দ করেই রেখেছে। সে আপাতত সোফার এক কোণে বসে দুধ খেতে ব্যস্ত। সবার সাথে গল্প আলাপচারিতার মাঝেই দরজায় বেল বেজে উঠল। এই সময় আবার কে এলো রুবি? আমিনা খাতুনের প্রশ্নে রুবি খাতুন হাত থেকে চায়ের কাপটা নামিয়ে বলল, আমি তো জানি না মা, আচ্ছা দেখি কে আসলো। বলেই বসা থেকে উঠতে নিলেই তোরা দাঁড়িয়ে বলে, আপনি বসুন মা, আমি গিয়ে দেখছি। বলেই এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা খুলল। পরনে লাল টুকটুকে একটা সালোয়ার কামিজ, চুল দুটো দুই পাশে বেনুনি করে রাখা, সেখানেও লাল ফিতা, দুই হাত ভরা কাচের চুড়ি, আর কাঁধের সাথে মাঝারি সাইজের একটা ব্যাগ। আসসালামু আলাইকুম আফা। সামনে দাঁড়ানো হাস্যোজ্জ্বল চেহারায় মেয়েটিকে দেখে তোরা এতক্ষণ আগাগোড়া পরখ করছিল। মেয়েটির হাতে সালাম পেয়ে তোরা থতমত খেয়ে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ আফা? আপনি কি এই বাড়িতে বেড়াইতে আইছেন? এমন হুর হুর কথা শুনে তোরা কি বলবে ভেবে পেল না। এরই মাঝে পেছন থেকে রুবি খাতুন বলল, কে এসেছে? তোরা দাঁড়িয়ে আছো কেন? রুবির কথা শেষ হওয়ার আগেই তোরার সামনে দাঁড়ানো মেয়েটি তোরাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকেই হড়বড়িয়ে বলল, আমি আন্টি, আপনাগো চুমকি। বলেই গা দুলিয়ে একটা হাসি দিল। নিজেকে চুমকি বলা মেয়েটার কথায় তোরা বাদে আর কেউই অবাক হয়নি। রাইমা বেশ প্রফুল্ল চিত্তেই বলল, আরে চুমকি, বেড়ানো শেষ হলো তোর? তা কেমন দিলি ট্যুর? একদম ঝাক্কা সাফা, ইয়া বড় পাহাড় পর্বত জীবনেও দেখছিলাম না। বলেই এগিয়ে গেল। দিদুন চায়ের কাপটা হাত থেকে নামিয়ে বলল, তুই তাহলে ফিরলি? আমি আবার ভাবলাম বোনের বাড়িতে ঘুরতে গিয়ে ওইখানেই শ্বশুর বাড়ি পাতলি নাকি। আরে না না, কি যে কন আম্মা, আপনারা ছাড়া আমি আবার কই সংসার পাতম। বলেই লাজুক লাজুক হাসি দিল। তোরা এখনো কিছুটা হতভম্ব হয়েই দাঁড়িয়ে আছে। এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে এদের অনেক পরিচিত, হুট করেই কোথা থেকে এলো? তোরাকে এমন বিহ্বলিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাইমা বলল, আরে তোরা ওখানেই দাঁড়িয়ে রইলি কেন? আয় চুমকির সাথে পরিচয় করিয়ে দেই। রাইমার ডাকে তোরা এগিয়ে এসে দাঁড়ালো। রাইমা তোরাকে চুমকিকে দেখিয়ে বলল, ও হলো চুমকি, ও আমাদের বাড়িতেই থাকে। ওর দুঃসম্পর্কের বোনের বাড়িতে গিয়েছিল ঘুরতে, সেখান থেকেই এসেছে প্রায় মাসখানেক পর, এজন্যই তোর সাথে পরিচয় নেই। রাইমার কথা শুনে চুমকি নামের মেয়েটা তোরার দিকে তাকিয়ে বলল, হ্যালো আপা, মাই সেলফ চুমকি। আপা না চুমকি, ভাবি বল, ও আহানের বউ। বাংলা সিনেমাতে শাবনূরের বিয়ের কথা শুনেও শাকিব খান এতটাও রিয়াক্ট করে না যতটা চুমকি করলো আহানের বউ কথাটা শুনে। ও আল্লাহ, কি কন আন্টি, বউ? ভাইজানের বউ ইনি? কেমনে কি হইল? ওর সাথে আহানের বিয়ে হয়েছে দিন 10 আগেই, হুট করেই অপরিকল্পিতভাবে বিয়েটা হয়েছে। তুই বাড়ি ছিলিস না, তাই জানানো হয়নি। কিন্তু চুমকি নামের মেয়েটা হয়তো একটু বেশি বাংলা সিনেমা দেখে। একদম বাপ্পারাজের মতো মুখটা মাত্রাতিরিক্ত বিহব্বল ভঙ্গিমায় বলল, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। এইটা কি কইলেন আম্মা? আমি তো মাত্র 1 মাসের জন্যই ঘুরতে গেছিলাম, এর মাঝেই আমার ভোলা ভালা শান্ত শিষ্ট বিয়ে বিদ্রোহী ভাইজানের বিয়াও দিয়ে দিলেন। চুমকি নামের মেয়েটার এমন প্রতিক্রিয়া আর কথায় হয়তো সবাই অভ্যস্ত, তাই রাইমা, দিদুন আর মা কোনো রকম কিছু না করলেও মিনু ফুপু মুখে বেশ বিরক্তি টেনেই বলল, চুমকি নামের মেয়েটার এমন প্রতিক্রিয়ায় আর কথায় হয়তো সবাই অভ্যস্ত, তাই রাইমা, দিদুন আর মা কোনো রকম রা না করলেও মিনু ফুপু মুখে বেশ বিরক্তি টেনেই বলল, আইসে আমার বিশ্বাস করা আলা। এই মেয়ে, তোমার বিশ্বাস করা আর না করা নিয়ে কি আমার বাবুকে বিয়ে দিবে? বলেই ফুপু মায়ের দিকে তাকিয়ে বলেন, এইটা সেই চুমকি না রে রুবি, ছোটবেলায় ইনসাফ যেটারে আনছিল? রুবি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই ফুপু বেশ ভাব নিয়েই বলল, আমি তো জানি, আমার স্মৃতিশক্তি বেশ কড়া। 2 বছর আগে এসে দেখেছিলাম এই চুনবুনিরে এখনো ওই রকমই আছে। এই মেয়ে, মনে আছে তোর আমার কথা? চুমকির দিকে তাকিয়ে বলল মিনু।
চুমকি বেশ ভাবান্বিত চেহারায় ফুপুকে খানিকটা দেখে বেশ উৎসাহ নিয়েই বলল, আপনি সেই ফুপু না যে 2 বছর আগে আইসা বাথরুমে পড়িয়া গেছিলেন? মানে মানে বোঝেন নাই? আমার কিন্তু এখনো মনে আছে, গতবার আপনি যেইবার আইছিলেন বাথরুমে গোসল করতে গিয়া সাবানে পিছলাইয়া পড়ছিলেন, আমি আর আন্টি তো আপনার হাত পা ধইরা আনছিলাম। আহারে, কি পড়াটাই না পড়ছিলেন ফুপু, এক্কারে বোয়াল মাছের মতো চিত হইয়াছিলেন। ভীষণ আফসোসের স্বর টেনে বলল চুমকি, কিন্তু এতে যেন মিনু ফুপুর মেজাজটা তরতর করে বেড়ে গেল। গাল মুখ ফুলিয়ে বলল, বেয়াদ্দপ মেয়ে, তুমি এখনো বেয়াদ্দপই আছো, আগের মতোই উড়নচণ্ডী, একটুও মানুষ করতে পারেনি তোমায় রুবি। মিনুর কথায় উপস্থিত সবাই মুখ টিপে হাসা শুরু করলো। তোরা পুরোটা না বুঝলেও চুমকি আর ফুপুর কথায় ও হেসে দিল। চুমকি, যা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হ, অনেকটা পথ এসেছিস, আর দাঁড়িয়ে থাকিস না। রুবির কথায় চুমকি সম্মতি সূচক হেসে নিচে রাখা ব্যাগটা আবারও কাঁধে নিয়ে পা বাড়ালো। তুরার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনারে তো প্রথমে চিনি নাই ভাবিজান, জানতাম না, তাই তো মিস্টেক হয়েছে। এখন যাই না জামুনে, আপনি অনেক সুন্দরী, সারাদিন তো আপনার লগেই থাকুমনে। বলেই আবারও স্বভাব সুলভ হেসে চলে গেল রান্নাঘরের পাশের ঘরটাতে। তোরা অবাক হয়ে যাওয়ার পানে চেয়ে থাকা অবস্থায় রাইমা বলল, আরে ও এমনই, একটু চটপটে হলেও এমনিতেই অনেক ভালো, প্রায় 7 বছর ধরেই আমার কাছে আমাদের বাড়িতেই আছে। তোরা স্মিত হেসে এগিয়ে গিয়ে বসলো ফুপুর পাশে। রুবি উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রাইমার ফোনটা বাজতেই ও মিষ্টি হেসে উঠে গেল। তোরার হঠাৎ কি একটা মনে হতেই ও উঠতে নিলে মিনু হাতটা ধরে বসিয়ে দিল। তোরা প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে মিনুকে বলল, কিছু বলবেন ফুপু আম্মা? তোমার সাথে কথা আছে বউ, বসো। একভাবে কয়েক ঘন্টা ল্যাপটপের স্ক্রিনে চেয়ে থেকে আবারও মাথাটা ঝিমুনি দিল আহানের। প্রতি বছরই এই সময়টাতে তার কাজের চাপ অনেক বেশি হয়। ডিপার্টমেন্ট হেড হওয়ার দরুন নিউ ইয়ার স্টুডেন্টদের সকল পেপারস ডকুমেন্টস সহ বাকি সব কিছুর চেকিং আর সব কাজের সিকোয়েন্স ঠিক রাখা তারই দায়িত্ব। এই নিয়েই ইদানিং বেশ ঝামেলায় থাকতে হয়। উঠে ওয়াশরুমের ভেতরে গেল আহান, খানিক সময় নিয়ে চোখে মুখে পানি দিয়ে বেরোতেই দেখলো ল্যাপটপটা টি টেবিলে নেই, তার জায়গায় ধোয়া ওঠা কফির মগ রাখা। চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো তোরা বিছানায় বালিশ ঠিক করছে। কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে এগিয়ে গিয়ে কফির মগটা হাতে নিয়ে তাতে এক চুমুক দিতে নিলেই তোরা এগিয়ে এসে আহানের তোয়ালেটা বাড়িয়ে দেয়। আহানের বেশ টনক নড়ে, এই মেয়ে আজ এমন লক্ষ্মীমন্ত আচরণ করছে যে। উৎকণ্ঠা ভেতরে দমিয়ে রেখেই তোয়ালে দিয়ে মুখ মুছে কফিতে এক চুমুক দিল। তুরা বিছানা গুছিয়ে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আহান আশেপাশে তাকিয়ে দেখল ল্যাপটপটা তার বেডসাইড টেবিলেই রাখা। কিঞ্চিত ঘাড় নাড়িয়ে বিছানায় গিয়ে নিজের জায়গাটাতে আধ শোয়া হয়ে বসলো, হাতে একটা বই নিয়ে। লাইটটা কি বন্ধ করে দেব? তোরার কথা শুনে আহান বই থেকে মুখটা তুলে বেশ হতবাক হয়ে তাকায়। এই মেয়ের জন্য রোজ লাইটটা জেলে রাখতেই হয়, আর সেই কিনা আজ নিজে থেকে বন্ধ করার কথা বলছে। স্ট্রেঞ্জ। তবুও আহান উপরের ভ্রুক্ষেপহীনতা বজায় রেখে না বোধক ইশারা করলো। তোরাও লক্ষ্মী মেয়ের মতো এসে চুপচাপ পাশে শুয়ে পড়ল। বেশ খানিকটা সময় নিঃশব্দে পার হলেও নিস্তব্ধতা ভাঙল তোরার কণ্ঠে। আপনার কি কিছু লাগবে? মাঝরাতে চোখ খুলে হুট করেই তোরার এহেন কথা বলায় আহান বেশ হকচকিয়ে গেল। না বলেই আবারও বইয়ে মনোনিবেশ করার চেষ্টা করলো। এই মেয়ের মাথার তার ছেঁড়া আছে বলেই আহানের ধারণা, তাই তো কখন কি বলে কি করে ঠিকানা নেই। আপনার কিছু দরকার? খানিক বাদে আবারও বলল তোরা। আহান এবারও নির্লিপ্তভাবে না সূচক উত্তর দিল। তোরা ওপাশ ঘুরে শুয়ে পড়লেও মিনিট দুয়েক পার না হতেই আবারও বলল, আপনার কিছু লাগলে আমাকে বলতে পারেন। এবার আহান অবাক হওয়ার সাথে বেশ বিরক্তও বোধ করলো। আমার কেন কিছু লাগবে? আর লাগলেও আমি নিজেই নিয়ে নিতে পারবো, তুমি চুপচাপ ঘুমাও। বলেই থপ করে বইটা বন্ধ করে পাশে রেখে
মুখের ওপরে এক হাত রেখে চিত হয়ে শুয়ে পড়ল আহান। জেগে থাকলে এই মেয়ে আবারও টেপ রেকর্ডারের মতো একই কথা বলবে। থেকে থেকে কোন ভূত দিয়ে ধরে আহান ভেবে পায় না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলে তোরা আর কিছু বলে না। আহানের ঘুমে চোখটা লেগে আসে, কিন্তু হুট করে নিজের বুকের ওপরে ছোট পায়ের পদক্ষেপ অনুভব করলো আহান। টি শার্ট ভেদ করে তীক্ষ্ণ নখের খামসি গেঁথে যাচ্ছে যেন। মুখের কাছে লোমশ জিনিসটা আসতেই আহানের ঘুম ছুটে গেল। হাচ্চু! তড়িৎ গতিতে উঠে বসলো আহান। বুকের ওপর থেকে ছোট জিনিসটা থপ করে নিচে পড়েই ম্যাও করে উঠল। ঘরের মধ্যে বিড়ালটা ঢুকলো কি করে? এতক্ষণ তো ছিল না। বার দুয়েক হাঁচি দিয়ে আহানের চোখটা জ্বলে যাচ্ছে। মেজাজটাও তার এবার লাভার মতো গরম হয়ে গেল। শেষে কিনা তার বুকের উপরে উঠেছে বিড়ালটা। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো স্বামী? যেন এইটারই কমতি ছিল। মেয়েলি স্বরের এমন উদ্ভট কথা শুনে পাশে তাকিয়ে দেখল তোরা। উঠে বসে তার দিকেই তাকিয়ে আছে। স্বামী? এটা আবার কেমন ডাক হলো? পাগল হয়ে গেছে নাকি? হোয়াট? হোয়াট আবার কি হলো স্বামী? কিভাবে হলো? আপনার কি হয়েছে? ঠিক আছেন তো? হোয়াট রাবিশ! কি যাতা বলছো তুমি? হাঁচু! তুরা খাট থেকে নেমে টিস্যু বক্সটা এনে আহানের সামনে ধরে বলল, আপনার এসব হোয়াট ফট পরে বলবেন। টিস্যু নিন স্বামী। স্টপ! শ্যাট আপ! আরেকবার এই ডিসগাস্টিং নামটা বললে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। বলেই তোরার হাত থেকে টিস্যু বক্সটা নিয়ে নাক মুছতে লাগলো। এমন সময় খাটের নিচ থেকে মিউ মিউ আওয়াজ শুনে তোরা হাঁটু গেড়ে বসে টুনিকে খাটের নিচ থেকে বের করে বলল, ও তুই তুই এখানে কেন এসেছিস? তোকে না বলেছি এই লোকটার সামনে আসবি না? বলেই টুনিকে আহানের মুখ বরাবর ধরে বলল, এই দেখ, ভালো করে দেখে রাখ এই লোকটাকে। ওনাকে দেখলে 3 হাত দূরত্ব মেনটেন করে চলবি, বুঝলি? বলেই বিড়ালটাকে হাতে নিয়ে বারান্দায় রেখে আসলো। আহান নাকে টিস্যু ধরেই হাঁ করে চেয়ে দেখছে তোরার এইসব কাণ্ড। পাগল নাকি এই মেয়ে? বিড়ালের বাচ্চা কিভাবে ওর কথা বুঝবে? আহানের ভাবনার মাঝেই তোরা বারান্দায় টুনিকে রেখে এসে আহানের পাশে বসে হাসি হাসি মুখ করে বলল, টুনিকে বলে দিয়েছি ও আর আপনার আশেপাশেও আসবে না। টুনি? এই টুনিটা আবার কে? আরে আমার বিড়ালটাই তো টুনি। বিড়ালের নাম আবার টুনি কি করে হয়? হো মা, কেন হবে না? রাখলেই হয়। আমি আর রাইমা আপু দুজনে পছন্দ করেই ওর নামটা রেখেছি। তোরার এমন গর্ব করে বলা দেখে মনে হলো খুব এক অসাধ্য সাধন করে ফেলেছে। আহান কিছুক্ষণ ক্রু দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই পাগলের সাথে মিশলে যে কেউ পাগল হয়ে যাবে। আপনি বিড়বিড়িয়ে কি বলছেন? আমি তো শুনতেই পাচ্ছি না। আহানের কথা বুঝতে না পেরে তোরা বোকা বোকা মুখ করে বলল। আহান তোরার দিকে ফিরে শক্ত গলায় বলল, তোমাকে কিছু শুনতে হবে না, চুপচাপ শুয়ে থাকো। তোমার আর তোমার ওই বিড়ালের বাচ্চার জন্য আমার ঘুমটাই মাটি হলো। ওর নাম তো টু। শ্যাট আপ! নো মোর ওয়ার্ডস! চুপচাপ ঘুমাও, না হলে পিঠে লাঠি লাঠি ভাঙবো একেবারে আমি। আহানের এমন গমগমে গলায় ধমক শুনে তোরা আর কথা বাড়ানোর সাহস করলো না। এই লোককে দিয়ে একদমই বিশ্বাস নেই। সত্যি যদি পিঠে লাঠি ভাঙে, তাহলে কাল সকালে খবরের কাগজের হেডলাইনে হবে, জল্লাদ স্বামীর হাতে লাঠি পেটা খেয়ে নিহত হলো এক ভোলাভালা কিশোরী। চুপচাপ এক পাশে কাত হয়ে শুয়ে পড়ল তোরা। বেশ কয়েক মিনিট পার হলে পেছন থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে চুপি চুপি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল আহান তার দিকেই তীক্ষ্ণ নজরে চেয়ে আসে। এভাবে চোখাচোখি হয়ে যাওয়ায় তোরা থতমত খেয়ে বলল, আমতা আমতা করে বলল, আপনার কিছু লাগবে স্বামী? আমি আপনার কিভাবে সেবা করতে পারি? আরেকবার যদি আজে বাজে বকেছো, তাহলে তুমি আর ওই তোমার টুনি দুটোকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে বউগিরি বের করে দেবো একদম। বলেই ওপাশ ঘুরে শুয়ে পড়ল। এক হাত বাড়িয়ে ধপ করে টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তোরা ভয় পেলেও আর একটাও শব্দ করার সাহস করল না।
শেষে যদি সত্যি তাকে আর টুনিকে ফেলে দেয়। অন্ধকারে নড়তেও তার ভয় করছে। চুপি চুপি আহানের কাছে সরে গিয়ে পিঠ ঘেঁষে শুয়ে পড়ল। ভাইজান, ও ভাইজান, ভাবি, আপনারা কি ওঠেননি? বাইরে থেকে পরিচিত কণ্ঠস্বরের হাঁক শুনে আহান হাতের ওপর থেকে তোরাকে নামিয়ে বালিশে শুয়ে দিল। বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই ওপাশ থেকে উৎফুল্লতা নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই কবে এলি চুমকি? কালকে রাতেই আইসি ভাইজান, আপনি উপরে ছিলেন তাই দেখা হয় নাই। বলেই আহানের উত্তরের অপেক্ষা না করেই ঘরের ভেতরের দিকে উকিঝুঁকি দিয়ে বলল, ভাবি এখনো ওঠে নাই ভাই? চুমকির কথায় আহান একবার পেছনে ঘুরে দেখে বলল, না, আমি ডেকে দিচ্ছি, দাঁড়া। আহান পিছু ঘুরে আগেই চুমকিকে হড়বড়িয়ে বলল, আরে না না ভাই, আমি তো এমনি জিগাইলাম, নতুন বউ তো, একটু দেরিতেই উঠব। আমি তো আপনার জন্য কফি আনছিলাম, নেন। বলেই কফির ট্রেটা আহানের হাতে ধরিয়ে দিয়ে ওড়না দিয়ে মুখে হাসি ঢেকে দৌড়ে চলে গেল। আহান হতভম্ব হয়ে তাকিয়ে রইল চুমকির যাওয়ার পানে। এইটা কি হলো? এভাবে লজ্জা পাওয়ার কি ছিল? আজব। তারপর আবারও ঘরে ঢুকে হাতের ট্রেটা রাখলো টেবিলের ওপরে। চুমকি আর ওর পাগলামি নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না। বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই আহানের দৃষ্টি স্থির হলো ঘুমন্ত তোরার চেহারার পানে। একদম গুটিসুটি মেরে শুয়ে আছে আহানের জায়গায়, দুই হাতে বালিশ জাপটে ধরে রেখেছে। রাতের লাইটটা বন্ধ করে দেওয়ায় তোরা একদম আহানের পিঠ ঘেঁষেই ঘুমিয়ে গিয়েছিল। ভোরের দিকে পিঠের কাছে কিছু খামচে লেপ্টে থাকার অভ্যাস বুঝতেই আহান ফিরে দেখে তোরা এক হাতে আহানের পিঠ খামচে ধরে ঘুমে বুঁদ হয়ে আছে। আহান বিরক্ত নিয়ে পাশে ফিরলেও তোরার এমন আরামের ঘুম দেখে আর ভাঙাতে ইচ্ছে হলো না। পাশ ফিরে তোরাকে এক হাতে আগলে নিলেই তোরাও ঘুমের মাঝে আহানের বুকে লেপ্টে গিয়েছিল। ভোর থেকে সকাল হওয়া অবধি আবসা আলোতে আহান শুধু তোরার চেহারাটাই দেখেছে। যতই ধমকাধমকি করুক, মেয়েটাকে সেও কষ্ট দিতে চায় না। বড় ঘরের মেয়ে হওয়ায় তোরা ভীষণ আদুরে স্বভাবের। আহান বাহিরে কড়া চেহারাটা দেখালেও ইদানিং আগের মতো অসহ্য লাগে না তোরাকে। ঘুমের মাঝে তোরা নড়ে চড়ে ওঠা দেখে আহান সরে গেল সামনে থেকে। সোফায় পড়ে থাকা টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ঢুকলো। মিনিট 10 পর শাওয়ার নিয়ে বেরোতেই দেখলো তোরা উঠে বসে চোখ মুখ কসলাচ্ছে। আহান এক পলক চেয়ে আবারও মাথা মোছায় মনোযোগ দিল। তোরা কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলেও আহানকে দেখে হঠাৎ কি মনে হতেই ঝটপট করে উঠে ওয়াশরুমে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে টেবিলের ওপরে রাখা ট্রেটা দেখে বলল, এটা কে দিয়ে গেল? আহান শার্টের বোতামটা লাগাতে লাগাতেই বলল, চুমকি। তোরা কফির কাপটা হাতে নিয়ে দেখলো একেবারে ঠান্ডা জল হয়ে গেছে। ট্রেটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট দুয়েকের মাথায় আবারও ঘরে ঢুকলো হাতে একটা কফির মগ আর মুখ ভর্তি স্মিত হাসির রেখা নিয়ে। আহানের সামনে গিয়ে মগটা ধরে বলল, আপনার কফি। আহান এক ভুরু উঁচিয়ে মগটা নিয়ে বলল, ভার্সিটি নেই? আছে। তাহলে এখনো রেডি হচ্ছ না কেন? 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচে আসো। বলেই দরজার দিকে পা বাড়াতে নিলেই তোরা বলল, আমি একাই যেতে তোমার কাছে শুনতে চেয়েছি, পাকনামি করার চেষ্টা ভুলেও করবা না, চুপচাপ রেডি হয়ে আসো। বলেই গটগট করে বেরিয়ে গেল। তোরার যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে ভীষণ অসহায় মুখ করলো। কোথায় ভেবেছিল নিজে একটু আরামে রিকশায় ঘুরে ঘুরে যাবে, তা না, এখন জল্লাদটার সাথে যেতে হবে। চোখে মুখে হাজার অনিচ্ছার ছাপ ফেলেও ব্যাগ থেকে জামাটা বের করে চেঞ্জ করে নিল। 10 মিনিটের মাথায় রেডি হয়ে নিচে এলো তোরা। ডাইনিংয়ে সবাই বসা। তোরা গিয়ে সবার সামনে সামান্য বাকচারিতা করেই নাস্তা সেরে বেরিয়ে আসলো। গেটের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আহান। তোরা এসে বসতেই গাড়িটা স্টার্ট করে এগিয়ে নিল। মিনিট 20 মাথায় গাড়িটা এসে থামলো ভার্সিটির গেটের একটু আগে। তোরা দরজাটা খুলে নামতে নিলেই আহান বলল, ক্লাস শেষে এখানেই ওয়েট করবা, আমি নিয়ে যাব, আর হ্যাঁ, একদম লেট হয় না যেন। তোরা মাথা নাড়িয়ে মৌন সম্মতি দিয়ে বেরিয়ে এলো।
ক্লাসে আসতেই দেখলো আজ সাদমান বা ফারিয়া কেউই আসেনি। তোরা তো জানতো সে আসবে কি না, জানার কথাও না। ভার্সিটির বাইরে তোরা কারোর সাথে যোগাযোগ হয় না, যোগাযোগ করার জন্য তো ফোন দরকার, সেটাও ওর নেই। তাই চুপচাপ এক কোনায় গিয়ে বসে পড়ল। সামনের সারির বেঞ্চের মেয়েদের ভেতরে কিছু একটা নিয়ে বেশ উৎকণ্ঠা খেয়াল করলো তোরা। কোনো একটা ব্যাপার নিয়ে যেন খুব বেশি এক্সাইটেড। ক্লাসের সামনের বেঞ্চিতে বসা রিফা, ওয়ারিন আর মারিয়া নামের মেয়েদের একটা গ্যাং আছে। এরা সবসময় একসাথেই থাকে। ছোট ছোট পোশাক, উদ্ভট সাজ, সেলফি আর অন্যদের উস্কানিমূলক উক্তি করাই এদের কাজ। তোরার এরকম মেয়ে মোটেও পছন্দ না, তাই এড়িয়ে চলে। আর সবচেয়ে বিরক্তিকর লাগে আহানকে নিয়ে এদের মাতামাতি করা। আহান ক্লাসে আসলেই একটা ঢং শুরু হয়, যেন যেন ক্লাস করতে না, আহানকেই দেখতে আসে এরা। তবে আজ এদের হাবভাব একেবারেই সুবিধার ঠেকছে না। তুরার ভাবনার মাঝেই ক্লাসে আগমন ঘটল আহানের। গটগট করে গিয়ে ডায়াসে দাঁড়িয়েই তর্জনীর ইশারায় সবাইকে বসতে বলল। স্কাই ব্লু কালারের শার্টের হাতাটা গুটিয়ে মার্কার হাতে নিয়ে বোর্ডের টপিকের নাম লিখল। তোরা আনমনে হাঁ করে চেয়ে দেখছে আহানকে। আচ্ছা, লোকটার বয়স কত হবে? তোরার জানা মতে ভার্সিটির স্যারেদের বয়স তো 30-এর বেশিই হয়, ওনারও কি তাই? কিন্তু ওনাকে দেখলে মনে হবে বয়স বড়জোর 25 কি 26। ফর্সা চেহারায়, সুঠাম পেটা শরীরে তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তাই তো মেয়েদের এতটা ফ্যান্টাসি আহানকে নিয়ে। আগে এসবে গা না করলেও ইদানিং তোরার বেশ রাগ হয়। মেয়েগুলোর এমন ন্যাকামি সহ্য হয় না একেবারেই। ইচ্ছে করে সবগুলোকে ঘাড় ধরে ক্লাস থেকে বের করে দিতে। হোয়াট ইজ দিস? প্রচণ্ড জোরে ডেস্কে বাড়ি দিয়ে বলল আহান। ভাবনা ভেঙে তোরা হকচকিয়ে তাকালেই দেখল আহানের চোখ আর মুখাবয়ব ভীষণ শক্ত রূপ ধারণ করেছে। ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আসে সকলের দিকে। তোরা খেয়াল করলো আহানের নাকের পাটাটা ভীষণ লাল বর্ণ হয়েছে। আহান রেগে গেল হঠাৎ। হোয়াট দ্য হেল ইজ দিস? কার সাহস হলো এই ধরনের একটা দুঃসাহসিক কাজ করার? পুরো ক্লাস জুড়ে পিনপতন নীরবতা। আহান বেশ গম্ভীর স্বভাবের হলেও কখনো এভাবে রাগ প্রকাশ করেনি স্টুডেন্টদের সামনে। আজ ওর এমন বেজায় রাগী ধমকে সকলের টনক নড়ে গেছে। আমার ডেস্কে এই ধরনের লাভ লেটার রাখার সাহস হলো কার? বলেই আবারও ধমকে উঠল। তোরার এবার কাছে সবটা স্পষ্ট হলো। এগুলো নিশ্চয়ই ওই চুন্নি গ্রুপের কাজ। এর জন্যই এত নিকনিক করছিল তিনটা। বেশ হয়েছে, এবার পাঠাও লাভ লেটার। তোরা রাগে গাটা জ্বলে যাচ্ছে, পারছে না উঠে গিয়ে সবটাকে মুখে ঝামা ঘষতে। আই অ্যাম ওয়ার্নিং ইউ গাইস ফর দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট টাইম। ফার্দার যদি এই ধরনের ইনফেরিয়ার দেখি তাহলে সবগুলোকে রাস্টিকেট করব। আহানের ধমকে সারা ক্লাস জুড়ে হিম হাওয়া বয়ে গেল যেন। আর সবচেয়ে বেশি করুণ চেহারা হয়েছে ওই তিনটার মুখ। তোরা তো পারছে না উঠে গিয়ে লুঙ্গি ডান্স দিতে। ইস, ফারিয়াটা থাকলে ভীষণ মজা হতো। কিন্তু ভেতরের ইচ্ছে ভেতরেই দমিয়ে চুপচাপ বসে রইল। আর কিছুক্ষণ ক্লাস নিয়ে সময়ের আগেই বেরিয়ে গেল আহান। সাথে দিয়ে গেল গাদা গাদা অ্যাসাইনমেন্ট। এটা যে রাগ ঝাড়তে দিয়েছে সেটা সবাই বুঝতে পারছে। আহান বেরোতেই সারা ক্লাস জুড়ে গুনগুন শুরু হলো। সবাই আহান স্যারের এমন রাগ আর লেটারটা কে পাঠালো এই নিয়ে সমালোচনা শুরু করেছে। অনিচ্ছা সত্ত্বেও প্রচণ্ড বিরক্ত নিয়ে বাকি ক্লাসগুলো করলো তোরা। ক্লাস টাইম শেষ হতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন বাড়ি ফিরতে পারলেই শান্তি। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নেমে আসতেই সামনে ছাই রঙা শার্ট পরিহিত পুরুষটাকে দেখেই পাটা থামিয়ে দাঁড়ালো। সেদিনের গায়ে সস ঢেলে দেওয়ার পর মাহিদ স্যারের সাথে আর দেখা হয়নি। আরেকবার সরি বলা দরকার। হ্যালো স্যার। কান থেকে ফোনটা নামিয়েই মেয়েলি কণ্ঠস্বরে ফিরে তাকালো মাহিদ। তুরা দ্বিধা দ্বন্দ্বিত মুখ করে দাঁড়িয়ে আছে তার সামনে। মাহিদ তার স্বভাব সুলভ হাসি দিয়েই বলল, হ্যালো স্যার, আসলে আমি ওই দিনের জন্য সরি বলতে এসেছি। ভুরু যুগল কুঞ্চিত করে মাহিদ জিজ্ঞাসা করলো,
কোন দিন? ওই যে সেদিন আমার জন্য আপনার পোশাকটা নষ্ট হয়ে গেল না। এবার মাহিদ ভ্রুদয় প্রসারিত করে সাবলীল স্বরেই বলল, আরে তুমি এখনো ওইটা নিয়ে হেজিটেশনে আছো? ডোন্ট বি গিল্টি প্লিজ। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। নেভার মাইন্ড। মাহিদের স্বাভাবিক কথাই তোরাও বেশ স্বস্তি বোধ করলো। এমন সময় পাশ থেকে হুট করে একটা ধাক্কা লাগলো। তোরা ছিটকে মাহিদের গায়ের ওপরেই পড়ে। আকস্মিক ঘটনায় তোরা ভীষণ অপ্রতিভ হয়ে গেছে। নিজের অবস্থান বুঝতে পেরেই তড়িৎ গতিতে সরে এলো। স্যার, আই অ্যাম রিয়েলি সরি, হুট করে ধাক্কা লাগলো, আমি তাল সামলাতে না পেরে। ওকে ওকে, আমি বুঝেছি, পেছন থেকে ধাক্কা লেগেছে, আমিও খেয়াল করেছি ব্যাপারটা। ভার্সিটিতে এসেও যে ছেলে মেয়েদের এই ধরনের বিয়াদবি করবে, এটা মোটেও এক্সপেক্টেড ছিল না তার। বলেই পাশে তাকালো। পেছন থেকে কেউ একজন তোরাকে ধাক্কাটা দিয়েছে, কিন্তু ছুটে চলে যাওয়ায় তোরা বা মাহিদ কেউই লক্ষ্য করেনি ব্যক্তিটাকে। আমি দেখছি, বলেই মাহিদ সেই দিকে গেল। তোরাও ভীষণ অপ্রতিভ চেহারা নিয়ে বেরিয়ে আসলো। এই মাহিদ স্যারের সামনেই কি তার সাথে দুনিয়ার যত ঘাবলা হতে হয়? একদিন ধাক্কা লেগে পরে তো আরেকদিন সস ঢেলে দেয়, আজ আবার গিয়ে পড়লো লোকটার গায়ে একেবারে। তোরার এবার বেশ অপমানিত বোধ হচ্ছে। শেষে তোরাকেই ছ্যাঁচড়া না মনে করবে। এসব ভাবতে ভাবতে গেট পেরিয়ে বেরোতেই সামনেই অদূরেই দাঁড়ানো গাড়িটা দেখে তোরা টনক নড়ে উঠল। তার ক্লাস তো শেষ হয়েছে আরো আধা ঘন্টা আগে। সে আস্তে ধীরে ঢিলামি করে বেরোতেই আর স্যারের সাথে কথা বলতে গিয়ে এতটা সময় পার হয়ে গেছে, অথচ মনেই নেই আহান বলেছিল ক্লাস টাইম শেষ হলেই যেন চলে আসে, সে অপেক্ষা করবে। এতক্ষণে নিশ্চয়ই বোম হয়ে গেছে লোকটা। তোরা মনে মনে ভয় নিয়ে এগিয়ে আসলো গাড়িটির সামনে। এমনিতেই তো আজ ক্লাসে বোম ব্লাস্ট করিয়েছে, এখন না জানি কোন ঝাড়ু তুলবে। তোরা, তুই তো গায়া ভেবেই দরজাটা খুলে সিটে বসলো তোরা। আর চোখে একবার চেয়ে দেখলো আহান চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। কোনো হাবভাব ধরতে পারছে না তোরা। এমন ফিক্সড ফেস করে আছে কেন লোকটা? 2 মিনিট চুপ করে বসে থাকলো। আহান এখনো গাড়ি স্টার্ট করেনি। তোরা ভীষণ শঙ্কিত মুখ টেনে মিনমিন করে বলল, কি হয়েছে, এমন করে আছেন কেন? তোরার কথা শেষ হতে না হতেই আহান বিদ্যুতের বেগে ওর কাছে এসে হাতের কবজিতে চেপে ধরে, আর এভাবে আকস্মিক আক্রমণে তোরা বিহ্বলিত হয়ে ভীতগ্রস্ত চেহারায় আমতা আমতা করে কিছু বলতে নিলেই আহান হিসিয়ে বলল, তোমাকে বলেছিলাম না ক্লাস শেষ হতেই যেন তোমাকে এখানে পাই, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোরার হাতের চিকন কবজিটা অমন বলিষ্ঠ হাতের চাপে মুষড়ে যাচ্ছে যেন। হাতের চাপে যেন অবশ হয়ে গেল। বাধা বাধা কণ্ঠে বলল, বাবা, নামতে গিয়েই তো দেরি হয়ে গেছে। তোরার এমন উত্তরে আহানের মেজাজ 1 ডিগ্রি হাই হয়ে গেল। কবজি ছেড়ে ওর বাহু ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমায় মিথ্যা বলার? কি মনে হয় তোমায় আমি কিছু দেখিনি? মাহিদের সাথে কি করছিলে তুমি? আমি ওনার সাথে একটু কথা বলছিলাম শুধু, ভাঙা গলায় বলল তোরা। আহানের এমন আকস্মিক রাগের কারণ কিছুতেই তার বোধগম্য হচ্ছে না। এমন ব্যবহার কেন করছে লোকটা? আবার মিথ্যা, আবার মিথ্যা। মাহিদের গায়ে ঢলে পড়ে কিসের কথা তোমার? আহানের বজ্র কণ্ঠের ধমকে আপাদমস্তক কেঁপে উঠল তোরা। তখন মাহিদের গায়ের উপরে পড়ে যাওয়ার দৃশ্যটা হয়তো আহান দেখেছে, আর তার জন্যই এমন করছে। কিন্তু তোরা এখন আহানকে পুরোটা কি করে বোঝাবে যে ওইটা ইচ্ছাকৃত ছিল না? সে তো সরি বলতে গিয়েছিল। আবার সরি বলার কারণটা জানলে হয়তো আরো বেশি রেগে যাবে। ভয়ে আর হাতে লাগা চাপে তোরা কেঁদে উঠল। তোরার এমন ভয়ার্থ চেহারা দেখে আহান তোরাকে ছেড়ে সিটে মাথায় এলিয়ে দিল। তোরা ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আহানকে দেখছে। এভাবে কোনো প্রতিক্রিয়া করতে দেখেনি আহানকে সে। এটা কি শুধু সকালের ঘটনার জন্য তার উপরে রাগ ঝাড়লো, নাকি মাহিদ স্যারের সাথে ওভাবে দেখেছে বলে? আর যদি তাই হয়, তাহলে এতটা কেন রাগলো লোকটা? বউ বলে তো পরিচয়ই দেয় না। সে কার সাথে কথা বলল, তাতে ওনার কি?